চলো শোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। নমস্কার, আমি মান্টের পক্ষ থেকে বর্ষা নন্দী, আর আপনারা শুনছেন নিত্যানন্দ জনবাণী কমিউনিটি রেডিও 91.2 FM। বিগত দিনে কম বয়সীদের মধ্যে ধূমপানের প্রবণতা সম্পর্কে আমরা শুনেছি। আজ আমাদের সাথে রয়েছেন আলিপুরদুয়ার জেলার টোবাকো কন্ট্রোল সেলের সাইকোলজিস্ট শ্রীমতী অপূর্বা ভট্টাচার্য। নিত্যানন্দ জনবাণীর এই বিশেষ পর্বে আপনাকে অনেক স্বাগত। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, ধূমপান অবসানে সহকর্মীদের চাপ এবং সামাজিক সমর্থনের কি ভূমিকা? একটা বাচ্চা বাচ্চা এই জন্যই বলছি, একটা মোটামুটি যে সমস্ত ছেলেমেয়েরা স্কুলের গণ্ডি প্রায় পেরোচ্ছে, তারা যখন স্মোকিং শুরু করছে বা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ঢুকছে, এই বয়সী ছেলেমেয়েদের সিগারেট বা বিড়ির প্রতি আসক্তিটা কিন্তু বন্ধুদের থেকেই বেশিরভাগ আসে। অ্যাটলিস্ট সমীক্ষা তাই বলছে। সমীক্ষা বলছে প্রায় 65% ছেলেমেয়ে কিন্তু তাদের বন্ধুদের প্রেশারে, অর্থাৎ আমরা যেটাকে বলি পিয়ার প্রেশার, বন্ধুদের সঙ্গে থাকতে থাকতে সঙ্গ দোষে কিন্তু তারা যে কোনো ধরনের আসক্তি, এক্ষেত্রে তামাক আসক্তি অর্থাৎ সিগারেট এবং বিড়ির প্রতি যে একটা আসক্তি, সেইটা কিন্তু এদের মাধ্যমেই আসছে। আবার একই সাথে এটাও ঠিক যে যারা চাইছে যে না আমি বিড়ি বা সিগারেট খেতে শুরু করেছি, কিন্তু এর ক্ষতিকারক দিকগুলো যাতে আমার না আসে, তার জন্য যারা কাউন্সেলিং করাতে আসছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আবার এই বন্ধু বান্ধবী কিন্তু ভীষণ একটা পজিটিভ রোল প্লে করবে। তারা কিন্তু ভীষণ একটা সাপোর্ট সিস্টেম। তাদের সাপোর্টটা কিন্তু বাড়ি বা তার পরিবার পরিজনের থেকেও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি হয়ে থাকে। কারণ এই বয়সটাই, অর্থাৎ এই অ্যাডোলেসেন্ট বয়সটাতেই কিন্তু আমরা অনেক বেশি বন্ধু বান্ধবের কথাটা বেশি শুনে থাকি। তখন মনে হয় বন্ধু যেটা বলছে সেটাই ভালো, বন্ধু যেটা করতে বলছে সেটাই করব, যেটা করতে বলছে না সেটা করব না। এবং সেক্ষেত্রে পরিবারের থেকেও আমরা কিন্তু অনেকটা ডিট্যাচড হয়ে যাই, এবং বন্ধুদের সঙ্গটাই কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগার জায়গা। তো সেই জন্য একই সাথে একটা বন্ধুদের গ্রুপ যেরকম খারাপ দিকে নিয়ে যেতে পারে, একটা বন্ধুদের গ্রুপও কিন্তু ভালো দিকেও নিয়ে আসতে পারে। তো সেই জন্য যখন আমরা এই সিগারেট বা বিড়ি বর্জনের কোনো কথা আসবে, তখন যে সমস্ত ছেলেমেয়েরা আসছে আমাদের কাছে, যে কিভাবে ছাড়বে, তাকে যেরকম যা নিয়ম আছে তাতে যেরকম তাদের তামাকের ক্ষতিকারক দিকগুলো যেরকম দেখানো হবে, তার সাথে সাথে তার যদি কিছু বন্ধু বান্ধব যারা খুব ক্লোজ, এবং কথার মাধ্যমে বোঝা যাবে যখন যে কিছু বন্ধু আছে যারা কেউ এই ধরনের কোনো তামাক গ্রহণ করে না, তাদেরকে যদি কাজে লাগানো যেতে পারে। তারা যে গ্রহণ করে না, কেন করে না, সেইটার কারণটা যদি যে চাইছে বর্জন করতে তাকে বোঝানো যায়, এবং বোঝানোর কাজটা যে তার কাউন্সেলিং করছে সেই শুধু বোঝালে হবে না, একটা গ্রুপে বসে তাদেরকে যদি ক্ষতিকারক দিকগুলো বোঝানো যায় এবং ছেড়ে দিলে কি কি সুবিধা হতে পারে সেটা বোঝানো যায়, তাহলে কিন্তু এই বন্ধু বান্ধবের গ্রুপই কিন্তু তাকে মোটিভেট করতে পারে। হয়তো একই সাথে স্কুলে কিছু বন্ধু আছে যারা কোনো ধরনের তামাক নেয় না, আবার কিছু বন্ধু আছে যারা তামাক নেয়। এই মাঝখানে এই ছেলেটি বা মেয়েটি সে খুব একটা দোনামোনায় রয়েছে, যে আমি তো একটু তামাক খেলাম, খারাপ তো লাগছে না, ভালোই লাগছে। আবার আমি তামাক খাচ্ছি বলে এতদিন যারা আমার সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব রেখেছিল, একসাথে ঘুরতো ফিরতো, তারা আবার আমাকে দেখে একটু পিছিয়ে যাচ্ছে। তো এই যে দুটো জায়গায় তার নিশ্চয়ই একটা টানাপোড়েন চলছে। তাকে একটা জায়গা ব্যালেন্স করার জন্য এই বন্ধুদের এই গ্রুপটা, যারা খুব সাপোর্টিভ, তাদেরকে কিন্তু ভীষণভাবে কাজে লাগানো যেতে পারে। এবং সবথেকে বড় বিষয় হলো যে এই বন্ধুরা যদি একবার তাকে মোটিভেট করতে পারে, তাহলে কিন্তু সে ভবিষ্যতে, মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যে তাদের ভবিষ্যতে গিয়ে আবার কোনো ধরনের তামাকের প্রতি আসক্তি কিন্তু অনেক কম হয়। তারা কিন্তু পুনরায় আর সেই দিকে ফিরে যায় না। এবং যারা অলরেডি তামাক গ্রহণ করছে, তাদের কি কি ক্ষতি হচ্ছে বা তাদের কি কি ক্ষতি হতে পারে, সেইটা যদি তাকে বোঝানো যায়, তাহলে কিন্তু একটা খুব ভালো কাজ হতে পারে। আর তার সাথে অবশ্যই ফ্যামিলি সাপোর্ট। যে কোনো কাজে আমাদের ফ্যামিলির সাপোর্ট কিন্তু দরকার।
পড়াশোনার ক্ষেত্রে আমি আরও এগিয়ে যেতে চাই, বা আমার হয়তো পড়াশোনা ভালো লাগে না, আমি কোনো ভোকেশনাল ট্রেনিং করতে চাই, সেক্ষেত্রে এগিয়ে যেতে চাই। অর্থাৎ আমরা যে সিঁড়ির যে ধাপে পা দিয়ে আছি, তার থেকে আরেকটা ধাপ উঠতে গেলে আমার বাড়ি যদি স্ট্রং না থাকে তাহলে কিন্তু কখনোই সম্ভব হয় না। অনেক ছেলেমেয়ে আছে যারা কোনো ধরনের আসক্তি হোক অথবা কোনো ধরনের পড়াশোনা হোক, যদি ফ্যামিলি সাপোর্ট না পায় তাহলে কিন্তু সে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারে না। তো সেই জন্য অবশ্যই কাউন্সেলিং এর একটা পার্টই হচ্ছে যে ফ্যামিলির সাথে কথা বলা। স্পেশালি অ্যাডোলেসেন্ট গ্রুপ, অর্থাৎ এই যে কিশোর কিশোরীর যে বয়সটা, তারা তো এখনো পরিপক্ক নয়। এইটা তো তাদের এমন একটা বয়স যখন তারা খানিকটা পরিণত হচ্ছে, আবার তারা পুরোপুরি পরিণত হচ্ছে না। এই হ্যাঁ না এর মাঝখানের জায়গাটা বলে এই ক্ষেত্রে কিন্তু মা বাবা এবং তার খুব যারা একদম নিয়ার বাই ফ্যামিলিতে আছে, তাদের একটা ভীষণ ভাইটাল রোল আছে। মানে তারা যদি এই ছেলেটিকে বা এই মেয়েটিকে তারা যদি সাপোর্ট করে, তাহলে কিন্তু সে যেকোনো কাজে কিন্তু আহ, ভালো কাজে সে কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে। যে কারণে বলে ছোটবেলায় শাসন করুক, অবশ্যই করবে। মা বাবার তো বাচ্চাকে শাসন করাটাও একটা তার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু যখন সে এই বয়ঃসন্ধিতে আসছে তখন কিন্তু শাসন করবে, কিন্তু শাসনের ধরনটা অন্যরকম হবে। অর্থাৎ আমি তাকে শাসন করছি, কিন্তু সেটার মধ্যে যেন একদম ডমিনেশন না থাকে, যে আমি তোমাকে মানে করতেই হবে, পারতেই হবে, এই ব্যাপারটা না থাকে। কোথাও যেন একটা বন্ধুত্বপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়। তো সেই জন্য এই আসক্তিও যখন ছাড়ছে, তার মা বাবা যদি তার এই আসক্তিটাকে প্রথমেই একদম নেগেটিভ ভাবে দেখে, যদি মেনেই নিতে না পারে, সেক্ষেত্রে কিন্তু সেই বাচ্চাটির এই তামাক আসক্তি থেকে বেরিয়ে আসাটা খুব অসুবিধাজনক। কিন্তু তার মা বাবা যদি জিনিসটাকে মেনে নেয়, যে হ্যাঁ ঠিক আছে, আমার ছেলে বা মেয়ে সিগারেট খাচ্ছে, এইটা যদি মেনে নিতে পারে, তাহলে কিন্তু তাদের পক্ষে যে কাউন্সিলর, সেও কিন্তু তাদেরকে খুব, যে প্রসেসটা বলবে তারা কিন্তু সেটাও মেনে নিতে পারবে, এবং স্টেপ বাই স্টেপ তারা এগোতে পারবে। এবং তারা যে স্টেপে এগোবে, তারা কিন্তু ছেলে মেয়েকেও সেই দিকে নিয়ে যেতে পারে। তো সেই জন্য আম, যে যে পরিস্থিতিতে আছে, তার ছেলে মেয়ে সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, বা অন্য যদি কোনো ধরনের, যেগুলোকে আমরা বলি নন স্মোকিং যে প্রোডাক্টসগুলো, অর্থাৎ মোস্টলি গুটখা, খৈনি, তো সেক্ষেত্রেও কিন্তু প্রথমে মেনে নিতে হবে যে হ্যাঁ আমার সন্তান এটা করছে। তবেই কিন্তু আমি যখন এটা মেনে নিতে পারবো, তবেই কিন্তু আমি তাকে পথ দেখাতে পারবো। কিন্তু আমি যদি শুরুতেই এটাকে ডিনায়াল স্টেজে ধরে নিই, যে না হতেই পারে না, আমার ছেলে এটা করতে পারে না, কিংবা আমার ছেলে এইটা করছে, অর্থাৎ তার উপর একটা রাগ, তাহলে কিন্তু আমি কোনোদিনও তাকে সাপোর্ট করতে পারবো না। তো সেই জন্য ফ্যামিলি সাপোর্ট পেতে হলে মা বাবাকে আলাদা করে কথা বলতে হবে কাউন্সিলরের সাথে, তবেই কিন্তু সেটা সম্ভব। কারণ সামনাসামনি তো অনেক কথা থাকে যেটা কাউন্সিলিংয়ে বলা যায় না। তাই মা বাবার সাথে আলাদা করে বসতে হবে। তার খুব কাছের বন্ধু যারা কোনোভাবেই কোনো রকম তামাকের সাথে জড়িত নয়, তাদের সাথে আলাদাভাবে বসতে হবে। তবেই কিন্তু একটা এই জেনারেশনের যে ছেলেমেয়েরা, যারা জেনারেশন যাদেরকে জেড বলা হচ্ছে, মানে তারা অনেক বেশি এগিয়ে, অনেক বেশি এক্সপোজড টু মিডিয়া, টু দ্য ওয়ার্ল্ড। তো এই মানে দুনিয়াকে অন্যভাবে দেখে, তাই না? তো সেই অন্যভাবে যেহেতু তারা দেখে, তাদের চোখ দিয়ে কিন্তু আমাদের এই দুটো গ্রুপকে দেখাতে হবে। এবং সেই তবেই কিন্তু এই তামাক আসক্তি থেকে আমরা এই ইয়াং জেনারেশন, অর্থাৎ এই কিশোর কিশোরীর যে বয়সটা একদম স্কুলের মানে মাধ্যমিক 11 এই যে বয়সটা, বা জাস্ট 12 পাস করে করছে, এই যে বয়সের ছেলে মেয়ে, হ্যাঁ, তাদেরকে কিন্তু আমরা এই ধরনের আসক্তি থেকে বের করে আনতে পারবো। আপনার থেকে জেনে নেব, যেসব তরুণ তরুণীরা ধূমপান ছেড়ে দিতে চায় বা ধূমপান শুরু করার থেকে নিজেকে প্রতিহত করতে চায়, তাকে কিরকম মনস্তাত্ত্বিক সাহায্য আমরা দিতে পারি। যে সমস্ত ইয়াং ছেলেমেয়েরা আজকে দাঁড়িয়ে বিড়ি বা সিগারেটের প্রতি আসক্তি এসে গেছে, অর্থাৎ তারা বিড়ি সিগারেটের প্রতি তাদের অ্যাডিকশন এসছে, তারা যদি চায় যে আমি এখান থেকে বেরিয়ে আসবো বা বেরোনোর ইচ্ছা আছে, এইটুকুও যদি তারা চায়, তার জন্য আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, তাদের আন্ডারে যে আমাদের যে গভর্নমেন্টের যে হাসপাতালগুলো আছে, তো সেই গভর্নমেন্ট পরিচালিত প্রত্যেকটা জেলা হাসপাতালে
আহ, এবং কিছু কিছু জেলা যেগুলো খুব বড় জেলা, সেক্ষেত্রে তাদের যে মহকুমা হাসপাতাল অর্থাৎ সাব ডিভিশনাল যে হাসপাতাল, সেখানে তামাক বর্জন কেন্দ্র অর্থাৎ টোব্যাকো সিজেশন সেন্টার সেখানে আছে। তো সেখানে একজন সাইকিয়াট্রিস্ট অর্থাৎ একজন মনোবিদ, হুম, ডাক্তার যিনি, উনি বসেন, একজন সাইকোলজিস্ট এবং একজন সোশ্যাল ওয়ার্কার। এদের থাকার কথা, এনারা থাকেন এবং এনারা সেই যে ছেলে বা মেয়েটি আসছে তামাক যাতে ছাড়তে পারি সেটার সাহায্যে চাইতে, তার সাথে আলাদা করে কথা বলে। এবং এই কাউন্সেলিং এর একটা সবথেকে বড় দিক হলো, যেকোনো কাউন্সেলিং এ কিন্তু ভীষণ কনফিডেনশিয়ালিটি মেইনটেইন করে। অর্থাৎ তার কথাবার্তার মধ্যে যা যা কথাবার্তা হচ্ছে সেটা গোপনীয়তাটা বজায় রাখে। তার ফলে যে ইয়াং ছেলেটি বা মেয়েটি আসছে, তার জীবনের হয়তো কোনো ঘটনার জন্য সে আজকে তামাকাসক্ত। সেই ঘটনাটা কিন্তু বাইরে কারোর কাছে বলা হয় না। তো এই কনফিডেনশিয়ালিটি মেইনটেইন করেই কিন্তু, এই গোপনীয়তা মেইনটেইন করেই কিন্তু কাউন্সেলিং এর কাজটা হয়। প্রত্যেকেরই জীবনের ঘটনা আলাদা। কে কেন তামাককে বেছে নিয়েছে একটা আম আ প্রোডাক্ট হিসেবে, যেটা খেয়ে তার রিল্যাক্স লাগে, তার ভালো লাগে, মনে হয় আমি একটু ভালো আছি, আমার কোনো মানসিক চাপ কমে যাচ্ছে বা স্ট্রেস কমে যাচ্ছে। এই জিনিসটা কেন হচ্ছে সেটা কিন্তু প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আলাদা। তো প্রত্যেক ব্যক্তির তাই গল্পটাও আলাদা। তো এই কাউন্সিলর অর্থাৎ এক্ষেত্রে সাইকোলজিস্ট বা সোশ্যাল ওয়ার্কার যারা থাকছে, তারা প্রত্যেকের এই গল্পটা শোনে এবং তারপর তাকে সেই অনুযায়ী আস্তে আস্তে সেখান থেকে কিভাবে বেরোতে পারে, তার অনেকগুলো প্রসেস আছে। যেমন কিছু দৈনন্দিন জীবনের অ্যাক্টিভিটি, একটু বেশি জল খাওয়া, বা যারা সিগারেট খাচ্ছে অনেক সময় হয়তো যেখানে বসে আছে তার পাশেই সিগারেটটা রাখছে। তো সেইখানে না রেখে একটু দূরে কোথাও রাখা, যাতে করে কিনা সে সিগারেটটা খেতে ইচ্ছে করলে তাকে উঠে গিয়ে নিতে হচ্ছে। তো এই উঠতে গিয়ে হয়তো কোনো সময় মনে হচ্ছে যে থাক এখন উঠবো না। তো এইভাবেও একটু একটু করে অনেক সময় ডেইলি লাইফের যে তার যে অ্যাক্টিভিটি গুলো, মানে তার যে রুটিন, সেই রুটিন চেঞ্জ করেও কিন্তু খানিকটা তাকে আ কন্ট্রোল করানো যেতে পারে। তাছাড়াও তার বাড়ির লোকের সাথে কথা বলে, বাড়ির লোক জিনিসটাকে কিভাবে দেখছে, তাদের সাথে কথা বলে তারা যাতে সেই ইয়াং ছেলেটিকে বা মেয়েটিকে সাপোর্ট করে এটা ছাড়তে। এইটা কিন্তু বিশাল একটা বড় অংশ। তো সেইটা করা, সেইগুলো সবই করা হয়। তাছাড়াও কিছু behavioral therapy অর্থাৎ তার আ দৈনন্দিন জীবনে তার যে অভ্যাস বা তার যে ব্যবহার, সেই ব্যবহারগুলোকে কিছু চেঞ্জ করা। তো এমন কিছু জিনিস ছোট, ছোট তাকে অ্যাক্টিভিটি করতে দেওয়া, যা কিছু হোম টাস্কের মতন কিছু কিছু টাস্ক দেওয়া। যেটা সে যদি রেগুলার করে তাহলেই সে সেক্ষেত্রে তার এই স্মোকিং এর হ্যাবিট থেকে সরে আসতে পারে। এই ছোট, ছোট জিনিসগুলো তাদেরকে বলা এবং সেটা তাদেরকে দিয়ে করানো। এই পুরো কাজটাই কিন্তু এই টোবাকো সাজেশন সেন্টার বা তামাক বর্জন যে কেন্দ্রগুলো আছে, সেখানে এই যারা এক্সপার্ট এই বিষয়, তারা এই বিষয় নিয়ে আলোচনা করে এবং তাদের একটু, একটু করে আ কাজটা দেয় যে, "আচ্ছা এবার এইটা করো বা এইভাবে কাজটা করো।" কিন্তু হ্যাঁ, সেক্ষেত্রে সবার ক্ষেত্রেই যে একই নিয়মে একইভাবে হবে সেইটা কিন্তু নয়। ওই যে বললাম, প্রত্যেকেরই এই তামাক শুরু করা অর্থাৎ বিড়ি সিগারেট খাওয়া শুরু করার গল্পটা যেহেতু আলাদা থাকে, তাই প্রত্যেকেরই শেষ করা মানে তামাক বা আ এম সিগারেট বা বিড়িটা যখন ছেড়ে দিতে চাইছি, তার ছেড়ে দেওয়ার পদ্ধতি কিন্তু সবার ক্ষেত্রে এক নাও হতে পারে। কিছু বেসিক পদ্ধতি এক হবে, কিন্তু বাকি খানিকটা ভ্যারি করে। মানুষটা কিরকম, সে কিভাবে নিতে পারছে, তার বয়স কতটা, কতদিন ধরে খাচ্ছে, কতগুলো সিগারেট বিড়ি খাচ্ছে প্রতিদিন। তো এই সমস্ত কিছু বিষয় জেনে নিয়ে তারপরে তাকে কিন্তু সেখান থেকে বের করাটাই হচ্ছে এই তামাক বর্জন কেন্দ্র বা টোবাকো সেজেশন সেন্টারের একটা মেইন কাজ। হ্যাঁ? তো তার জন্য প্রয়োজন হলে ওষুধও দিতে হতে পারে। এখন সরকারিভাবে আ নিকোটিন গাম এবং নিকোটিন প্যাচ এখন মোটামুটি সব হাসপাতালেই চলে আসে। আ কারণ সরকারিভাবেই সেটা দেওয়া হয়ে থাকে। নিকোটিন গাম হচ্ছে একদম চুইং গামের মতনই একটা জিনিস। কিন্তু সেটা খাওয়ারও কিছু নিয়ম আছে। কিভাবে চেবাবো, কতটা চেবাবো, চিবিয়ে তারপরে সেটাকে কি করবো? মানে আমাদের ছোটবেলার সেই চুইং গাম নয় যে জাস্ট নিলাম, মুখে চিবিয়ে নিলাম, কিছুক্ষণ ভালো লাগলো, ফেলে দিলাম।
এটারও একটা প্রসেস আছে। সেই প্রসেসটাও কিন্তু এই যে সেন্টারগুলো সেখানে কাউন্সিলর যারা থাকছে সাইকোলজিস্ট বা সোশ্যাল ওয়ার্কার বা দুজনে এবং ডাক্তার তারা কিন্তু সেটাও বুঝিয়ে দেয়। কিভাবে খাবে, কতবার খাবে সমস্তটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় এবং নিকোটিন প্যাচ যেটা সেটা একটা একদম নতুন জিনিস। তো সেটার কাজ কি, কিভাবে কাজ করে প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝিয়ে দেওয়া হয় যে চাইছে এটা থেকে বের হয়ে আসতে। আমি যখন কাউকে কিছু দিচ্ছি, আমি যদি তাকে কেন দিচ্ছি বা যা দিচ্ছি সেটার কাজটা কি সঠিকভাবে না বোঝাই, তাহলে কিন্তু যে নিচ্ছে সে কিন্তু ভালোভাবে নাও নিতে পারে বা জিনিসটা নিলো কিন্তু সেটাকে কাজে লাগালো না। তো সেইজন্য আমি তাকে ওষুধ দিই, তাকে নিকোটিন গাম দিই অথবা তাকে কোনো সাজেশন দিই। সবটাই কিন্তু আমার তার সাথে বসে সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিতে হবে। তবেই কিন্তু সে সেটা গ্রহণ করবে। আর এই টোব্যাকো সেশন সেন্টারের কাজই হলো কিন্তু এইভাবে তাদের সাথে বসে আলাদা করে সুন্দর করে কথা বলে পুরো বিষয়টাকে তাকে বুঝিয়ে দেওয়া, যাতে করে কিনা তামাক ছাড়লে কি হতে পারে সেটাও সে যেমন বুঝবে। আবার না ছাড়লে তার কি ক্ষতি আরো হতে পারে ভবিষ্যতে সেটাও কিন্তু তাকে বুঝিয়ে দেবে। ধন্যবাদ জানাই ম্যাডামকে তার মূল্যবান সময় থেকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আমরা ম্যাডামের মুখ থেকে আজ শুনে নিলাম তরুণ তরুণীদের মধ্যে ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে এবং যে সমস্ত তরুণ তরুণীরা ধূমপান ছেড়ে দিতে চায় বা ধূমপান শুরু করার থেকে নিজেকে প্রতিহত করতে চায় তাকে কীরকম মনস্তাত্ত্বিক সাহায্য আমরা দিতে পারি। শুনতে থাকুন, সঙ্গে রাখুন 91.2 নিত্যানন্দ জনবাণী কমিউনিটি রেডিও। শোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী।